শুভেচ্ছা দর্শক, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি প্ল্যানেটারি হেলথ একাডেমির সুরক্ষায় প্রতিদিনের আজকের আয়োজনে। গণজাগরণের মধ্য দিয়ে যে বাংলাদেশ যাত্রা শুরু করেছে, যাকে আমরা নতুন বাংলাদেশ বলছি, তার স্বাস্থ্য ব্যবস্থার সংস্কারের জন্য যেই জাতীয় কমিটি করা হয়েছে, সেখানে মূলত ডাক্তারদের অবস্থান হয়েছে। চিকিৎসা ব্যবস্থা বলতে কি শুধু ডাক্তারদেরকেই বোঝানো হয়? যদিও আমরা রোগশোক হলে প্রথমে যার কাছে যাই তিনি একজন চিকিৎসক, কিন্তু এই চিকিৎসার ব্যবস্থার সাথে চিকিৎসকের বাইরে কিন্তু আরও অনেক অঙ্গ প্রত্যঙ্গ জড়িত আছে। তাদের সকলকে যদি আমরা স্বাস্থ্য ব্যবস্থার সংস্কারে যুক্ত না করতে পারি, তাহলে নতুন বাংলাদেশের যেই স্বাস্থ্য ব্যবস্থা আমরা অর্জন করতে চাই, সেই স্বপ্ন অধরাই থেকে যাবে। আজকে আমরা আলোচনা করব নতুন বাংলাদেশের অংশীদারিত্বমূলক স্বাস্থ্য ব্যবস্থা প্রসঙ্গে। এ প্রসঙ্গে কথা বলার জন্য আমাদের সাথে স্টুডিওতে যুক্ত হয়েছেন ডক্টর খায়রুল ইসলাম। তিনি জনস্বাস্থ্য ও স্বাস্থ্য ব্যবস্থা বিশেষজ্ঞ এবং তিনি আঞ্চলিক পরিচালক, দক্ষিণ এশিয়া ওয়াটার-এইড। ডক্টর খায়রুল ইসলাম, স্বাগত আমাদের অনুষ্ঠানে। আমাদের সাথে যুক্ত হয়েছেন ডক্টর আবু জামিল ফয়সাল। তিনি জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, তিনি প্রেসিডেন্ট ইলেক্ট পাবলিক হেলথ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। ডক্টর আবু জামিল ফয়সাল, স্বাগত আমাদের অনুষ্ঠানে। ডক্টর খায়রুল ইসলাম, আপনাকে দিয়ে শুরু করি। সম্প্রতি আপনি একটি পত্রিকায় লিখেছেন যে স্বাস্থ্য ব্যবস্থা মানে শুধু চিকিৎসক নয়, এবং আমরা আজকে যেই আলোচনাটি শুরু করছি যে অংশীদারিত্বমূলক স্বাস্থ্য ব্যবস্থা, আপনার ওই লেখার সূত্র ধরে একটু এগোতে চাই যে একটি স্বাস্থ্য ব্যবস্থার অংশীজন আসলে কারা কারা, এবং তাদের সকলকে নিয়ে যদি একটি স্বাস্থ্য ব্যবস্থার ভিত্তি দাঁড় করাতে হয়, তাহলে শুরুটা কেমন হওয়া দরকার? ধন্যবাদ। আসলে আমি যেই লেখাটা লিখেছিলাম এবং এখনও যে অভিমত পোষণ করি, সেটা হচ্ছে যে একটা স্বাস্থ্য সংস্কারের কমিটি যদি করতেই হয়, তাহলে কমিটিতে যারাই থাকুক তাদের আউটলুকের মধ্যে এই জিনিসটা যেন থাকে যে স্বাস্থ্য মানে শুধু চিকিৎসকদের নিয়ে স্বাস্থ্য ব্যবস্থা কখনোই হয় না। আপনি যদি বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয় দেখেন, তার কাঠামো যদি দেখেন, সেখানে দুটো বিভাগ আছে। চিকিৎসকের পাশাপাশি চিকিৎসা শিক্ষা আছে। চিকিৎসা শিক্ষার অধীনে আপনি মেডিকেল কলেজ বা পোস্ট গ্রাজুয়েশন ছাড়া নার্সিং আছে, প্যারামেডিক আছে, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট আছে, তারপরে আপনার মানে প্রশিক্ষণের দিক থেকে যদি যান, ধাত্রী থেকে শুরু করে আমরা যেটা ট্রেন বার্থ, স্কিল বার্থ অ্যাটেন্ডেন্ট, এইরকম বহু প্যারা প্রফেশনালস পাওয়া যাবে যারা স্বাস্থ্যসেবার সঙ্গে জড়িত। আমরা বিগত 2 দশকে যত স্বীকৃতি পেয়েছি স্বাস্থ্য খাতে, তার বেশিরভাগই ধরুন শিশু মৃত্যু, টিকা, যা কিছু, এর বেশিরভাগ করেছে কিন্তু একদম তৃণমূলের স্বাস্থ্যকর্মীরা, যাদেরকে নেতৃত্ব দিয়েছে হয়তো স্বাস্থ্য ব্যবস্থাপক বা চিকিৎসক, কিন্তু কাজটা করেছে হচ্ছে তৃণমূলের স্বাস্থ্যকর্মী। কাজেই স্বাস্থ্য ব্যবস্থায় মানে একদম উপরে একটা রাজনৈতিক ব্যক্তিত্ব যারা মন্ত্রণালয় এবং প্রশাসনের সঙ্গে যুক্ত। তারপরে আপনি যদি অধিদপ্তর পর্যায়ে দেখেন, আপনার ড্রাগসের অধিদপ্তর আছে, তার মানে হচ্ছে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি এবং ফার্মাসিস্টদের একটা বা ফার্মাকোলজি যারা পড়েন তাদের একটা ব্যাপার আছে। আপনি যদি নার্সিং দেখেন, নার্সিংয়ের একটা ডাইরেক্টরেট আছে। আপনি যদি মানে প্রকৌশল শাখাটা দেখেন, সেটাও একটা বিশাল ব্যাপার আছে। আপনি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং আছে। অর্থাৎ স্বাস্থ্য এখন আর শুধুমাত্র চিকিৎসক কেন্দ্রিক নেই, এবং এই এক প্রান্ত থেকে শুরু করে অন্য প্রান্ত পর্যন্ত, তৃণমূল পর্যন্ত যান, অংশীজনের তালিকা বিরাট লম্বা হবে। সবাইকে নিয়ে কি কমিটি করা সম্ভব? না, সবাইকে নিয়ে কমিটি করা সম্ভব না। 1990 সালে যেই স্বাস্থ্যনীতির উদাহরণ প্রফেসর ইউনূস এখনও ব্যবহার করেন এবং মোটামুটিভাবে তিনি চান ওর একটা প্রতিফলন যেন আসে, সেই স্বাস্থ্য কমিটির সদস্য সংখ্যা কত ছিল? 5 জন ছিলেন মাত্র। এবং তার মধ্যে প্রফেসর ইউনূস, উনি কিন্তু চিকিৎসক ছিলেন না, কিন্তু উনিও যুক্ত ছিলেন। তো তার মানে হচ্ছে যে কমিটিটার আকার বিরাট হতে হবে তা না, কিন্তু কমিটির মধ্যে এমন মানুষ থাকতে হবে যারা দেশের স্বাস্থ্য ব্যবস্থা, জনগণের স্বাস্থ্য নিয়ে যে আকাঙ্ক্ষা এবং সার্বিকভাবে এই যে স্বাস্থ্য ব্যবস্থার যে একটা ব্যাপকতা আছে, নীতি প্রণয়ন থেকে শুরু করে বাস্তবায়ন, এবং এটা যে মাল্টি ডাইমেনশনাল স্বাস্থ্যের যে সংজ্ঞা অনুযায়ী, এইটা বুঝতে সক্ষম এইরকম ব্যক্তিদের নিয়ে হওয়া উচিত। শুধু চিকিৎসক নির্ভর আমি একদম মানে চ্যালেঞ্জ করেই বলতে পারি, ওখানে এমন অনেক মানুষ আছে যাদের বাংলাদেশ স্বাস্থ্য ব্যবস্থা সম্পর্কে এবং মাঠ পর্যায়ের স্বাস্থ্য ব্যবস্থা সম্পর্কে
পর্যাপ্ত বা সঠিক জ্ঞান আছে কিনা আমরা সন্দেহ পোষণ করতে পারি। কাজে এই কমিটির গঠন অবশ্যই মানে জাতীয় পর্যায়ে অন্তর্ভুক্ত হওয়ার মতো পুনর্বিবেচনার দাবি রাখে। অনেক ধন্যবাদ ডক্টর খায়রুল ইসলাম এই প্রসঙ্গটি তুলে ধরার জন্য। আমি ডক্টর আবু জামিল ফয়সাল আপনার কাছে আসি। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ হিসেবে অনেক কিছু দেখার সুযোগ হয়েছে। আপনি পাবলিক হেলথ অ্যাসোসিয়েশন বাংলাদেশের প্রেসিডেন্ট ইলেক্ট। এই যে বিস্তৃত যে অভিজ্ঞতা, তার আলোকে আমাদের দেশের প্রেক্ষাপটে এখনকার যেই অবস্থায় আমরা আছি, গত 10-20 বছর আমরা যেটুকু অগ্রগতি অর্জন করেছি, তার প্রেক্ষিতে সামনের যে চ্যালেঞ্জগুলো আমাদের সামনে উপস্থিত বা আসতে যাচ্ছে, তার প্রেক্ষিতে একটি ভালো স্বাস্থ্য ব্যবস্থায় তৈরি হওয়ার জন্য কি কি উপাদান বেশি গুরুত্ব পাবে বলে আপনার কাছে মনে হয়? ধন্যবাদ। সবচেয়ে বেশি যেটা নাকি দেখার বিষয় সেটা হলো যে স্বাস্থ্যের কিন্তু ব্যাপকতা কিন্তু পরিবর্তন হচ্ছে। জি, আগে আমরা কলেরা ডায়রিয়া নিয়েই আমরা খুব ব্যস্ত থাকতাম, পানিবাহিত রোগ নিয়েই ব্যস্ত থাকতাম, কিন্তু এখন দেখেন কত ধরনের রোগ জীবাণু আসতেছে, যেটার জন্য আমাদেরকে আরও অন্য ধরনের চিন্তা করতে হয়। এই ক্লাইমেট চেঞ্জের জন্য, আজকাল এনভায়রনমেন্টাল পলিউশনের জন্য মানে আমাদের বিস্তর পরিবর্তন হয়েছে। তো সেইগুলোর কথা তো আমাদেরকে অবশ্যই চিন্তা করতে হবে। এখন আমি যেটা প্রথম বললাম যে ডায়রিয়া নিয়ে আগে চিন্তা করতাম, ওআরএস নিয়ে আমরা কাজ করছি, এখন তো এনসিডি, নন কমিউনিকেবল ডিজিজ নিয়ে আমাদের চিন্তা করতে হবে, ডায়াবেটিস, হাইপারটেনশন, কার্ডিয়াক ডিজিজেস ইত্যাদি। সেগুলোর জন্য আপনার প্রশ্নের উত্তর, সেগুলোর জন্য কিন্তু মোর প্রিভেন্টিভ অ্যান্ড প্রমোটিভ ওয়ার্ক করার দরকার। মানে প্রিভেনশন, প্রতিরোধের জন্য যেসব জিনিস করা উচিত, সাধারণ জিনিস, হয়তো প্রত্যেক দিন 10 মিনিট করে এক্সারসাইজ করা, খাবারটা কীরকম খাওয়া উচিত, নিউট্রিশন, সেইখানে আমাদেরকে অভ্যাস, মানে আমরা যেসব অভ্যাস হয়ে গেছে, বসে থাকার অভ্যাস হয়ে গেছে, সেই মোবাইল ফোন টিপার অভ্যাস হয়ে গেছে, সেই অভ্যাসগুলো পরিবর্তন করে ঠিক সময় মতো ঘুমাইতে যাওয়া, আবার ঠিক সময় মতো ঘুমের থেকে উঠা, এইগুলো তো সবই হলো প্রতিরোধের অংশ, প্রমোশন অ্যান্ড প্রিভেনশনের অংশ। সেই দিকে কিন্তু খুব বেশি রকম গুরুত্ব দিতে হবে। চিকিৎসকরা অবশ্যই, যে কমিটি হয়েছে এনারা হয়তো বা এইটার কথা চিন্তা করবে, কিন্তু ওইখানে অবশ্যই একটা বড় অংশর থাকা উচিত ছিল জনস্বাস্থ্য, পাবলিক হেলথের কথা। এবং পাবলিক হেলথ কথা, যে নাকি পাবলিক হেলথ নিয়ে পড়াশোনা করছে এবং চর্চা করে, তাদেরকে সম্পৃক্ত করলে তাহলে পরে ওই প্রিভেনশন অ্যান্ড প্রমোশন ওইটার কথা হবে। আমাদের দেশে এখন দেখেন বয়স্কদের সংখ্যা বাড়তেছে, এবং বয়স্কদের রোগ বালায়ও বাড়তেছে, এবং তাদেরকে ঠিকমতো সুস্থ রাখতে হইলে এক পর্যায়ে গিয়ে তারা শয্যাশায়ী যদি হয়েও যায়, তারপরেও তাদেরকে কিন্তু সুস্থ রাখার জন্য প্যালিয়েটিভ কেয়ারের কথা আমাদের বলতেই হবে। কিন্তু এই যে এখন যে কমিটি হয়েছে, এই কমিটিটার মধ্যে মানে এই ধরনের কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন লোকজন নাই। এইখানে সবাই ওই চিকিৎসা স্টেথোস্কোপ ধরার লোকজন সব, তো বিয়ন্ড দি স্টেথোস্কোপ চিন্তা করতে হবে, এবং সেইটা চিন্তা করতে হলে অন্য ধরনের লোকজন দরকার, মানে অন্য আরও অনেক ধরনের লোকজন দরকার, 12 থেকে 14 ধরনের লোকজন দরকার। তো সেইটা মানে আমাদেরকে এই কমিটিতে যা হয়েছে ঠিক আছে, তারপরে তো এটাকে সাপোর্ট করার জন্য দ্যাট কুড বি আদার, সেটা আরো সাব কমিটি, আরো মানে হ্যাঁ নাগরিক একটা কমিটি হইতে পারে। সেটা তো সেই জন্য আমাদেরকে ওইভাবে চিন্তা করতে হবে যে সামনের দিকে মানে সামনের দিকে যাওয়ার জন্য আমাদেরকে আর কি কি করতে হবে, এবং কি কি করলে পরে খায়রুল ভাইয়ের যেমন অংশীদারত্ব থাকবে, সবাই বলতে পারবে যে হ্যাঁ আমরা সবাই এইটার মধ্যে বলছিলাম, কথা বলছি, বুদ্ধি দিছি, এখন তারপরে আজকে এইটা দাঁড়াইলো। তো সেই জন্য আমাদের আরও অনেক কিছুই, মানে এই কমিটিতে খালি মানে ওনাদেরকে মানে একদম বাদ করে দিয়ে কিছু করতে হবে তা না, এটা
সঙ্গে তো ওই যে বললাম নাগরিক কমিটি হতে পারে। সেটাই, এটার এই জায়গাটা একটু আসি ডক্টর খায়রুল ইসলাম, যে আমরা অনেক ক্ষেত্রেই এই নতুন যেই সরকার যাত্রা শুরু করেছে, মানুষের প্রত্যাশা কিন্তু আকাশচুম্বী এবং প্রত্যেকে এখানে অংশ নিতে চায়, কন্ট্রিবিউট করতে চায়, অবদান রাখতে চায়। সকলেই যেহেতু অনেকের অংশগ্রহণে সফল হয়েছে আন্দোলনটা, সে কারণে সবাই ভাবছে আমিও বাংলাদেশ গড়ায় অংশ নেব। এরকম একটি জায়গায় আমরা যদি এই যে নানান জায়গা থেকে বা এক্সপার্টিজ এরিয়া থেকে যদি মানুষজনকে যুক্ত করতে চাই, তাহলে কিন্তু একটু ব্রডার স্কেলে একটা ডায়ালগের প্রয়োজন আছে, সংলাপের প্রয়োজন আছে। সেই টাইপের কোনো সংলাপের এখনো পর্যন্ত আমরা দেখি নাই উদ্যোগ। আমরা মনে করছি না যে সময় চলে গেছে, কিন্তু যদি এরকম একটি সংলাপ হয়, তাহলে সেখানে আমরা কাদেরকে আমরা অন্তর্ভুক্ত করে, একটি সরকারেরই করতে হবে তা না, নাগরিক হিসেবে যেমন আপনারাও কিন্তু আপনাদের সংগঠন থেকেও কিন্তু করতে পারেন। তাহলে কাদেরকে অন্তর্ভুক্ত করে আমরা এরকম একটি সংলাপ করতে পারি যার সাজেশনগুলো সরকারকে আমরা পৌঁছাতে পারি? আমি এটাকে একটু মানে অর্গানাইজড ওয়েতে ভাবছি। জি, আমি আমার লেখাতেও লিখেছিলাম যে আসলে মানে এই কমিটিটা এখন মানে রিশাফল করা বা এটা যারা লোকজন আছেন কমিটির মধ্যে তারাও যথেষ্ট সম্মানীয়জন, তো কাজেই ফেস সেভিং হিসাবে ওনারা থাকতে পারেন। ওনারা আসলে দুটোভাবে ভাবতে পারেন আমার বিবেচনায়। একটা হচ্ছে যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা একটা স্বাস্থ্য ব্যবস্থার একটা কাঠামো করে দিয়েছে 6টা ব্লকে, যেটা আপনাদের একটা অনুষ্ঠানে তৌফিক জোয়ারদার খুব সুন্দর করে এক্সপ্লেইন করেছে। তো এই 6টা বিভাজন অনুযায়ী হতে পারে। আরেকটা হতে পারে, যদিও আমার খুব পছন্দের না, মানে সেটা হচ্ছে যে ওই মানে কমিটিটা করার সময় যে 5টা বড় জিনিস টিওআরে বলেছে, ওনারা যদি এটাকে এক্সপান্ড করে ওই 6টাতে যান, সেটা আসলে সবচেয়ে ভালো হতো। কিন্তু যদি ওনাদের আইনি বাধ্যবাধকতার কিছু নাই, কারণ এটা তো একটা কমিটি বা মন্ত্রণালয়ের নির্বাহী আদেশও হয়েছে, কাজে এটাকে পুনর্বিবেচনা করাই যায়। আরেকটা হতে পারে যে না, আমরা এক চুলো নড়বো না, কাজেই ওই টিওআর অনুযায়ী 5টা কমিটি বা সাব কমিটি যদি করি। এখন এই 5টা সাব কমিটি করলে তখন যেই জিনিসটা হয় যে অনেক বিষয়ভিত্তিক মানে সংগঠন আছে যাদের প্লেসমেন্ট অনেক ডিফিকাল্ট হয়। 2 নম্বর হচ্ছে যে ওর মধ্যেও একটু ভালো চিন্তা করলে পরে সবগুলো এলিমেন্টের লোকজন ওখানে নানান কমিটির মধ্যে রাখা যায়। সবার কথা মানে তার মানে কি, আমি যেটা বলতে চাচ্ছি যে আপনি যেটা বললেন, এই কমিটির আপনি যদি মানে ডেমোগ্রাফিক্যাল বা মানে বয়সগত একটা বিন্যাস দেখেন, যেই তরুণরা আজকে এই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দিল, সেই তরুণদের তরুণ বয়সী কেউ নাই, সবাই প্রাক্তন এখানে, সবাই প্রাক্তন অথবা যারা চলমান আছেন তারাও এক অর্থে প্রাক্তন। জি, তো কাজেই মানে অনূর্ধ্ব 40-এর কোনো প্রতিফলনই নাই, এবং প্রকৃত অর্থে নারী নেত্রী এবং বিভিন্ন পুষ্টি, স্বাস্থ্য, তারপরে হচ্ছে প্রজনন স্বাস্থ্য, মানসিক, এরকম বিষয়ভিত্তিক বহু উদাহরণ দেওয়া যাবে যেগুলোর প্রতিফলন নাই। কিন্তু সাব কমিটিগুলো করলে পরে অনেক কিছু এর মধ্যে আনা যাবে, এবং বাধ্যতামূলকভাবে একটা অনুপাত যে কিছু মানুষ যেন অনূর্ধ্ব 40 এবং তরুণ বয়সী হয়, সেই জিনিসগুলো আসলে এর মধ্যে প্রতিফলিত হতে পারে। এটা গেল এক। 2 নম্বর হচ্ছে যে এই কোনো না কোনো প্রতিষ্ঠানকে আরো বড় আকারে, কারণ অনেক মানুষ অংশ নিতে চায়, আপনি সাব কমিটি করলেও সাব কমিটিতে তো শত সদস্যের সাব কমিটি, তো মানে এটা তো সহস্র কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত গাওয়া না, এটা হচ্ছে শোনা। তো সেটা করতে গেলে আপনি যে সংলাপের কথা বলেছেন, এটা ওই বিভাজন অনুযায়ী বিভিন্ন সংলাপ, কিন্তু এগুলোকে সিনথেসিস করবে একটা ছোট গ্রুপ। সেই কমিটিটার মধ্যে হয়তো বিভিন্ন অংশীজনকে জায়গা দেওয়া সম্ভব। এভাবে যদি আগায় তাহলে সম্ভব। আরেকটা পন্থা আছে, সেটা হচ্ছে আপনারা যে ডিজিটাল টেকনোলজির কথা বললেন, এই কমিটি যদি দ্রুত একটা ওয়েবসাইট করে এই বিষয়ভিত্তিক মতামত যদি চাইতে শুরু করে। আরেকটা জিনিস হচ্ছে কি, সমস্ত প্রক্রিয়ার স্বচ্ছতা, অর্থাৎ প্রতিটা মিটিং শেষে একজনকে, মানে সবাই কথা বললে একটা হযবরল অবস্থা হবে, এখান থেকে একজনকে মুখপাত্র তৈরি করে দিক বা মনোনীত করে দিক, যে আমাদের কমিটির পক্ষ থেকে আইদার সভাপতি অথবা অমুকে শুধু কথা বলবে, উনি যেন কথা বলেন।
এবং সেই কথাটা যেন প্রতিদিন প্রতি মিটিং শেষে কি আপডেট হলো তার একটা সংক্ষিপ্ত সার আইদার ওয়েবসাইটে অথবা সাংবাদিকদের কাছে অথবা ওনারা যেন বলে দেন। আর সর্বশেষ একটা কথা যে জিনিসটা আমার মনে হয় যে আমাদের খুবই দরকার, সেটা হচ্ছে যে এই কমিটির কার্যক্রম যেগুলোই হবে এর যেন একটা জবাবদিহিতা থাকে। আচ্ছা, এই জিনিসগুলো যদি মোটামুটিভাবে আমরা মানে নিশ্চয়তা দিতে পারি, তাহলে আমার মনে হয় যে এই বিষয়টায় আমরা ওই যে অংশগ্রহণমূলক মানে অংশীজনের একটা প্রতিনিধিত্ব থাকলো এবং সবার মতামত রিফ্লেক্ট করা, সবাই যেন ফিল করে যে এই জিনিসটার মধ্যে আমিও ছিলাম। ডক্টর আবু জামিল ফয়সাল, আপনার কাছে ফিরি। আমরা ডক্টর খায়রুল ইসলাম একটু কথা প্রসঙ্গে অল্প করে বলেছেন যে আমাদের সাধারণ মানুষের অথবা বিশেষজ্ঞরাও যদি কোনো পরামর্শ দিতে চান তার জন্য একটি ওয়েবসাইট বা একটি ডিজিটাল সলিউশন তৈরি করা যেতে পারে। কিন্তু আমরা জানি যে স্বাস্থ্য ব্যবস্থার যে আধুনিকায়ন, সেখানেও কিন্তু এখন প্রযুক্তির অংশগ্রহণ অত্যাবশ্যক হয়ে গেছে এবং সারা পৃথিবীতে এটি এখন একেবারেই সামনের দিকের একটি বিষয়। বাংলাদেশের প্রেক্ষিতে কতখানি আমরা পেরেছিলাম প্রযুক্তিকে অন্তর্ভুক্ত করতে, এবং এখনকার যে দাবি, যে প্রত্যাশা, সেখানে আমরা প্রযুক্তিকে কিভাবে কাজে লাগাতে পারি? চমৎকার একটা বিষয়। প্রযুক্তিগতভাবে আমাদের দেশের লোকজনের অভাব নাই, কিন্তু ইয়াং ছেলে মেয়েরা যেরকমভাবে প্রযুক্তি ব্যবহার করে এবং তাদেরকে বললে পরে খুব চট করেই কিছু একটা করে দিতে পারে। সরকারের ভিতরেই কিন্তু অনেক লোকজন প্রযুক্তি নিয়ে কাজ করে এবং তাদেরকেও ব্যবহার করলে পরে অনেক কিছু করা যায়। প্রযুক্তির ব্যবহার কিন্তু বিভিন্ন পর্যায়ে দরকার। প্রথম তো আসলো যে আমরা কি করছি সেটা মানুষকে জানানোর জন্য। দ্বিতীয়ত প্রযুক্তির ব্যবহার আমাদের যে মানে পেশেন্ট প্রসেস যে হয়, ভর্তির থেকে নিয়ে শেষ পর্যন্ত মানে রিলিজ হওয়া পর্যন্ত সবই হাতে কলমে কাগজের মধ্যে লিখতে হয়। এবং এই লিখার জন্য যে নার্স বা ওই জাতীয় যারা নাকি এটার সঙ্গে জড়িত, তাদের কিন্তু অনেক অনেক সময় চলে যায় খালি এই কাগজ প্রসেস করতে। সেখানে যদি প্রযুক্তি ব্যবহার করা হয় তাহলে মানে চমৎকারভাবেই মানে খুবই অল্প সময়ের মধ্যে অল্প জিনিস ব্যয় করেই আমরা অনেক কিছু করতে পারি। আমাদের দুটো মানে ডিভিশন আছে মন্ত্রণালয়ে। স্বাস্থ্য মানে হেলথের সার্ভিস ডেলিভারির যে ডিভিশনটা সেটা তো আছে, কিন্তু পাশাপাশি যে ফ্যামিলি ওয়েলফেয়ার এবং মেডিকেল এডুকেশনের যে ডিভিশনটা আছে, ওইখানে ফ্যামিলি ওয়েলফেয়ার মানে এখন ফ্যামিলি প্ল্যানিংয়ের কথা মানে খুব কমই উচ্চারিত হয়, খুবই কম এখন মনে হচ্ছে। সেইখানে তাদেরও কিন্তু প্রযুক্তির কিছু ব্যবহার করে, এমআইএস আছে। এবং সবচেয়ে মজা হলো যে ওই হেলথের এমআইএস আর ওই ফ্যামিলি ওয়েলফেয়ারের এমআইএস, ফ্যামিলি প্ল্যানিংয়ের এমআইএস, এরা দুইটা একসঙ্গে কোনো মতে ইয়ে হয় না। আচ্ছা, দুই জায়গাতেই গর্ভবতী মাদের সেবা দেওয়া হয়, দুই জায়গাতেই বাচ্চাদের টিকা দেওয়া হয়, কিন্তু আমরা আর মোট কতজনকে দেওয়া হইলো, কারণ দুইটাকে যদি আমরা একত্রিত না করতে পারি বলতেই পারবো না যে মোট কতগুলা মা গর্ভবতী মা বাচ্চা ডেলিভারি করলো এবং ওভারল্যাপ কত হয়েছিল, অনেক ওভারল্যাপ। মানে যে লোকগুলা এই দুই জায়গায় কাজ করে তারা মানে ম্যাক্সিমাম সময়ই এই মানে বসে থাকার মতন অবস্থা, কারণ আর তো কোনো ব্যবহার নাই। আমাদের শিক্ষাতে মেডিকেল এডুকেশনে ডাক্তার যখন হওয়ার পর্যায়ে সেই জায়গাতেও কিন্তু এই অটোমেশন টেকনোলজি ব্যবহার ইত্যাদি অনেক অনেক দরকার। মানে আমরা সেই বই আর সেই কাগজ কলম ওইটা নিয়েই চলছি, কিন্তু ওইখানে যে আরও অনেক কিছু করলে পরে এই ছেলে মেয়েদেরকে আরও বেশি করে মেধাবী করা যেতে পারে, ওদেরকে আরও বেশি করে জ্ঞান দান করা যেতে পারে, সেটার চেষ্টাটা হচ্ছে না। আমি এখানে মানে শেষের একটা জিনিস বলবো যে আমাদের এই সব চেষ্টাগুলা, যত চেষ্টা এখন স্বাস্থ্য এই ব্যবস্থাপনা সংস্কারের জন্য দরকার, এইটার মধ্যে একটা তালিকা হওয়া উচিত। মানে আমরা যখনই কথা বলি তখন এক একজন এক একখান থেকে নিয়ে কথা বলি। আমাদের খায়রুল ভাই কিছুক্ষণ আগে বললেন যে WHO সেই
6টা বিল্ডিং ব্লক আছে, 6টা বিল্ডিং ব্লকের মধ্যেও ভিতরে কিন্তু আবার অনেক অনেক খাত আছে, ডিটেইলিং আছে। তো সেই খাতগুলা আমরা কতটুক অ্যাড্রেস করতেছি, কোনটা বাদ পড়তেছে কিনা, মানে অনেক সময় অনেকগুলো বাদ পড়ে যায়, আলোচনার মধ্যেই আসে না, সেটাই। তো সেটাই আমাদেরকে চিন্তা করে বের করতে হবে এবং কাজ করতে হবে। ধন্যবাদ ডক্টর জামিল ফয়সাল। আমরা ডক্টর খায়রুল ইসলাম এই প্রসঙ্গে আসি যে আমাদের আসলে একটা তালিকা করা দরকার, প্রসঙ্গ এসছে, এবং কোন কোন জায়গায় আমাদের কতখানি অর্জন হয়েছে, কোন কোন জায়গায় গ্যাপ আছে, এই জায়গাগুলো খুঁজে বের করা দরকার। এখানে কিন্তু গবেষণার একটা বিশাল গুরুত্ব আছে। আপনার কি মনে হয় যে আমরা এখন থেকে 2 বছরের 3 বছরের একটা রোড ম্যাপ তৈরি করার জন্য যদি একটা গবেষণা সেল তৈরি করতে চাই বা পারি, তাহলে সেটা কেমন হতে পারে তার গঠন, এবং সরকারের বিশেষ করে এখনকার স্বাস্থ্য নেতৃত্বে যারা আছেন তাদের এই জায়গাটা কতখানি গুরুত্ব দেওয়া দরকার বলে মনে করেন? ধন্যবাদ। এই জায়গাটায় আমি খুব ছোট্ট করে বলে, আর যদি সময় না থাকে আমার একটা ছোট্ট সুপারিশ আছে বলবো। বর্তমানে যে কাঠামোটা আছে এবং মানে সরকার থেকে এখন 100 কোটি টাকার মতো করে প্রতি বছর বরাদ্দ দেওয়া হচ্ছে, এবং সেইখানে প্রকল্প প্রস্তাবনা এবং ইত্যাদি চাওয়া হচ্ছে এবং অর্থায়ন করা হচ্ছে, কিন্তু এটার প্রকিউরমেন্ট প্রসেসটা খুব জটিল। মানে সরকারি প্রকিউরমেন্টের যে রুলস রেগুলেশনগুলো আছে সেগুলো মেনে যখন গবেষণা করতে হয়, অনেক প্রতিষ্ঠানের পক্ষেই ওর হিসাব নিকাশ রাখার জন্যই একজন জনবল লেগে যায়। আচ্ছা। তো এইরকমভাবে আসলে খুব ছোট অ্যালোকেশনে গবেষণাগুলো করা মানে খুব বিজ্ঞানীদের জন্য বা গবেষকদের জন্য খুব মানে অসুবিধাজনক হয়। তো সেই অভিজ্ঞতাগুলো নিয়ে আসলে এটার একটু পুনর্গঠন দরকার, এবং একটা থোক বরাদ্দ বিএমআরসির থেকে, কিন্তু একটা সম্পূর্ণ এখন যেরকম আছে একটা নিরপেক্ষ কমিটি এই প্রস্তাবনাগুলো যাচাই বাছাই করে, শুধুমাত্র একটি আন্তর্জাতিক সংস্থা অর্ধেকের বেশি রিসার্চ প্রপোজাল তাদের কোয়ালিটির কারণে পেয়ে যাবে সেগুলোও না। আমরা রিসার্চ ক্যাপাসিটি বাড়াতে চাইলে তো অন্যদেরকেও আসলে প্রমোট করতে হবে। তো কাজেই এইটা নিয়ে যারা কাজ করছেন, বর্তমানে যারা কমিটির সদস্য আছেন, তাদের কাছ থেকে শুনে যে আপনাদের অভিজ্ঞতাটা কি, তার আলোকে আসলে এই গবেষণার সক্ষমতাটাকে পুনর্গঠন করতে পারলে আমার মনে হয় যে খুব ভালো হবে। আর আপনি যদি একটু 1-2 মিনিট সময় থাকে, আমি একটা ছোট্ট সাজেশন কমিটির জন্য দিতে চাই। সেটা হচ্ছে যে অংশীজনদের কনফিডেন্স বাড়ানোর জন্য যে জিনিসটা আসলে করা দরকার এই কমিটির পক্ষে, সেটা হচ্ছে কোনো একটা জায়গায় সুনির্দিষ্টভাবে না বসে, অর্থাৎ মন্ত্রণালয়ে বসে রইলাম আর কেউ আমাদের দেখতে পেল না, এরকম না করে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে অনেকগুলো অধিদপ্তর আছে যারা নিজেদেরকে সবসময় বঞ্চিত এবং মার্জিনালাইজড, প্রান্তিক মনে করেন, তাদের ওখানে গিয়ে মিটিংগুলো করুন। অর্থাৎ আমি বলতে চাইছি যে আপনি একটা মিটিং নার্সিং ডাইরেক্টরেটের কনফারেন্স রুমে করেন, একটা মিটিং আপনি পরিবার পরিকল্পনার অধিদপ্তরের কনফারেন্স রুমে করেন, একটা ড্রাগসে করেন, একটা সিএমএসডিতে করেন, একটা আপনি কি বলে বিএমআরসির মিটিং রুমে করেন। শুধুমাত্র যদি স্বাস্থ্য অধিদপ্তর কেন্দ্রিক ওনারা হন, তাহলে এই যে একটা ইমপ্রেশন সবার মধ্যে যে স্বাস্থ্য মানে সব চিকিৎসক, এই জিনিসটা আসলে ভেঙে দেয়া দরকার। স্বাস্থ্য মানে যে আরো অন্যান্য সকল জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব নিয়ে এবং সকলের ইনপুট নিয়ে, সেইটা করতে হলে এরকম বিভিন্ন জায়গাতে গিয়ে তার আগে তাদেরকে বলতে হবে যে তোমার অধিদপ্তর থেকে বা পরিদপ্তর থেকে তোমাদের কি বলার আছে, একটা 1 পৃষ্ঠার অবস্থানপত্র তৈরি করো। তাকে কমিটিতে কোঅপ্ট করতে হবে না, কিন্তু ওইখানে বসে মিটিং করলে অ্যাটলিস্ট নার্সরা জানবে যে আমাদের তারা এটার অংশ, ড্রাগস জানবে, প্রকৌশলীরা জানবে, সবাই জানবে। স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধি তো সব চিকিৎসকরা ওখানে আছেনই, আর কত চাই তাদের। তো ওই জিনিসটাকে নিশ্চিত করতে পারলে আমার মনে হয় যে সবাই একটু ভালো ফিল করবে। জি, আমি ফিরছি ডাক্তার আবু জামিল ফয়সাল আপনার কাছে। আমরা শুরু থেকেই বলে আসছি যে স্বাস্থ্য ব্যবস্থায় অনেক সংগঠন, অনেক মানুষ এখানে যুক্ত, শুধু ডাক্তাররা যুক্ত না, কিন্তু অনেকের ভেতরে আবার নানান রকমের বঞ্চনার বোধ আছে, বৈষম্য হচ্ছে অনেক সেক্টরে, সেটা নিয়ে কিন্তু আমরা রাস্তায় আন্দোলন দেখেছি বিগত দিনগুলোতে। এই বৈষম্যের বোধ যদি আমরা দূর করতে চাই, সকলে যদি মনে করেন যে তার অবদানটা গুরুত্বপূর্ণ এবং তিনি তার অবদানের জন্য যথাসম্ভব মূল্য পাচ্ছেন,
সেরকম একটি বোধ তৈরি করার জন্য কি করণীয়? খুবই মানে গোড়ার প্রশ্ন যে কিভাবে বৈষম্য বা এই যে বঞ্চনা বোধ এটা থেকে বের হয়ে আসা যায়। প্রথমে তো হলো যে প্রত্যেক গ্রুপকেই বলতে হবে যে তোমার দায়িত্বটা তুমি কি ঠিক মতে পালন করতেছো কিনা, তোমার দায়িত্বটা তোমার কাছে মনে আছে কিনা। অনেকের কাছে কিন্তু দায়িত্বটা সম্পর্কে মনে নাই। জি, আবার কাঠামোগতভাবে নিচের দিকে মানে ওই যে ফোর্থ ক্লাস এমপ্লয়িরা, ওদের কিন্তু একটা ভিন্ন ধরনের মানে ওদের চাকরি হয়, ওরা ডেইলি বেসিসে মানে অন্যখান থেকে বাইরের থেকে হায়ার করা হয়, যার ফলে হয় কি ওরা ঠিক মতে কাজ না করলে, আপনার ক্লিনার যদি ঠিক মতে কাজ না করে তাহলে যে অপরিষ্কার হবে সেইটার জন্য তো মানুষের কষ্টটা আরও বাড়বে। তো সেইখানে ওইটাও দেখা উচিত অ্যাডমিনিস্ট্রেটিভলি কোথায় কতটুক আমাদের সংস্কার করতে হবে। আমার তো মনে হয় এই চতুর্থ ক্লাসের যে এটা কিন্তু দেখে আমাদের ঠিক করা উচিত। তারপরে যেটা নাকি দেখা উচিত যে আমাদের এই স্বাস্থ্য ব্যবস্থাপনায় শুধু খালি স্বাস্থ্য মন্ত্রণালয় দেয় না। আমরা তো মানে শহর অঞ্চলে স্বাস্থ্যর ব্যবস্থাপনার মূল দায়িত্ব তো হলো মিনিস্ট্রি অফ লোকাল গভর্নমেন্ট। তো তাদের কথা তো কোনো সময় বলাই হচ্ছে না, উচ্চারণই করা হচ্ছে না। তো সেইটা তো আমাদেরকে দেখতে হবে যে কিভাবে তাদের এই বঞ্চনা তো ওইখানেও আছে। জি, যে আমাদেরকে 2009-এর অনুযায়ী আমাদের দায়িত্ব আছে, কিন্তু আমরা ঠিক দায়িত্ব পালন করতে পারি না, আমাদেরকে ওইভাবে মানে ঠিক মতো ক্যাপাসিটি বিল্ড আপ হয় না, ইত্যাদি ইত্যাদি। স্বাস্থ্য নিয়ে তো প্রাইভেট সেক্টরের সেটাই অনেক বড় অবদান, এবং প্রাইভেট সেক্টর দিন দিনই বড় হয়ে যাচ্ছে, কিন্তু সেটার সঙ্গে পাবলিক সেক্টরের গভর্নমেন্টের কোথাও মিলবন্ধন নাই। ওইখানে প্রাইভেট সেক্টরে গেলে পরে যে যত খরচ হয় সেই খরচটা মানে কষ্ট করে হলো তখন তাৎক্ষণিকভাবে হয়তো দিয়ে দেয়, কিন্তু তারপরে এটা নিয়ে বলা বলি হয় যে এত টাকার বিল হয়েছিল, এত টাকার ডায়াগনস্টিক টেস্ট হয়েছিল, ইত্যাদি ইত্যাদি। তো ওইখানেও তো বৈষম্যর কি আছে। সেটাই। তো ওইটার সঙ্গে পাবলিক সেক্টর এবং প্রাইভেট সেক্টরের মধ্যে কোথাও তো একটা কিছু করার ব্যাপার আছে। যদিও ওনারা প্রাইভেট সেক্টরের কোনো ক্লিনিক বা কোনো হাসপাতাল করতে হইলে পাবলিক সেক্টরের থেকে ওনারা লাইসেন্সটা নেয়, মানে রেজিস্ট্রেশনটা নেয়, তারপরে আর রেজিস্ট্রেশন নেওয়ার পরে আর কোনো পাবলিক সেক্টরের কোনো ভূমিকা নেই। তো বঞ্চনা এবং বৈষম্য এগুলো দূর করতে হইলে এটা একটা ওয়াইডার পার্সপেক্টিভে দেখতে হবে, মানে আরো অনেক বড় আকারে। সেই জন্য আমি প্রথমে বলছিলাম যে নাগরিক কমিটি একটা করলে পরে হয়তো বা কিছু একটা ভালো একটা কিছু হবে। আমার মনে হয় ওইদিকে যাওয়া উচিত, যে আমাদের শুধু একটা কমিটি দিয়েই তো কাজ হবে না, আমাদের কিন্তু এই সেক্টর আরো কমিটি হওয়া দরকার। একেবারে শেষ প্রশ্ন ডক্টর খায়রুল ইসলাম আপনার কাছে, আপনি নিজে ওয়াটার এইডের আঞ্চলিক পরিচালক, এবং বাংলাদেশে কিন্তু অনেক আন্তর্জাতিক সংস্থা আছে যারা বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন সেক্টরে কাজ করছে, স্বাস্থ্যক্ষেত্রেও আছে। আমরা যদি আমাদের আন্তর্জাতিক সহযোগিতামূলক প্রতিষ্ঠান যারা আছে তাদের সহযোগিতা আরও ভালোভাবে বাংলাদেশে ব্যবহার করতে চাই স্বাস্থ্যক্ষেত্র উন্নয়নে, তাহলে অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে কি পথ এগিয়ে যাওয়ার? মানে আন্তর্জাতিক সংস্থাগুলোর মধ্যে তো নানান ধরনের আছে, জাতিসংঘ প্রতিষ্ঠান, তারপরে ঋণদানকারী বিশ্ব ব্যাংক, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, এদেরও যেরকম ভূমিকা আছে, বাইল্যাটারাল এজেন্সিগুলো, মার্কিন দূতাবাস বা আপনার কি বলে ব্রিটিশ বা কানাডিয়ান, সুইডেন এরা, এবং বিভিন্ন ইন্টারন্যাশনাল এনজিও। তো এক একজনের মেকানিজমগুলো এক এক রকম, এবং এখন মানে এদের আর্থিক অনুদানের পরিমাণ বা সহায়তার পরিমাণ কমতে কমতে কিন্তু এখন ঠিক উন্নয়ন বাজেটের একটা, আমি বলবো যে খুব যে একটা গুরুত্বপূর্ণ অংশ তারা, তা কিন্তু না, কিন্তু নীতি প্রভাবনায় তাদের একটা বড় ভূমিকা এখনো আছে, যে কারণে মানে যে সেক্টর প্রোগ্রামের সাপোর্টগুলো ইয়েগুলো সেগুলো তারা থাকে। এই জায়গাটায় আমাদের যে জিনিসটা মানে হয় না সেটা হচ্ছে যে এই নিগোসিয়েশনে
স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তর থেকে এবং আমাদের বিভিন্ন লাইন ডিরেক্টররা সেখানে থাকেন। ইনাদের সক্ষমতাটা অত্যন্ত রুডিমেন্টারি পর্যায়ে, কারণ ঘন ঘন লোকজন পরিবর্তন হচ্ছে। এই কি মেকানিজমে কি হয় বিশ্ব ব্যাংকের এবং অন্যান্য জায়গায়, কারণ সবাই একটা পটে টাকা দেয়, সেখান থেকে আসে, এই জিনিসগুলোই অনেকে বুঝেন না। এরকম অনেক স্বাস্থ্য খাতের মহাপরিচালক এসছেন যারা আসলে কি মেকানিজমে এগুলো হয় এগুলো বুঝতে বুঝতে ওনাদের 1.5-2 বছর লেগে গেছে এবং কখনোই খুব এফেক্টিভ কন্ট্রিবিউশন করতে পারেন নাই। যেই জন্য আসলে মানে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বা অন্যান্য অধিদপ্তরের মহাপরিচালকদেরকে এই লাইনে ওনাদের যে প্রশিক্ষণগুলো হয়, যে ইন সার্ভিসে ঢুকলে পরের দিন থেকেই উনি ডিজি, কোনো ইন্ডাকশনের কোনো মেকানিজম নাই। একটা ইন্ডাকশন মেকানিজম থাকা উচিত, কারণ এই বড় পদগুলোতে ঘুরে ফিরে আমরা চাই বা না চাই একটা রাজনৈতিক পদায়ন হয়, কিন্তু পদায়নের পরে তাকে তো একটু ওরিয়েন্টেশনের দিতে হবে। এই ওরিয়েন্টেশনটার কোনো মেকানিজম নেই। তো আমি মনে করি যে যদি একটা কাজও এই অন্তর্বর্তীকালীন সরকার করতে পারে, স্বাস্থ্য উপদেষ্টা নিজের জন্য এবং যারা মহাপরিচালক যেই বিষয় থেকে আসুন না কেন, উনি অ্যানাটমির অধ্যাপক হন আর মেডিসিন বা কার্ডিওলজির অধ্যাপক হন, উনাদের জন্য একটা ওরিয়েন্টেশন দরকার। আদারওয়াইজ উনারা খুব এফেক্টিভ নেগোসিয়েশন কখনোই করতে পারবেন না এবং পারেন না। অতীতে উনারা স্ট্রাগল করেছেন, ফলে হয়েছে কি উনারা দূরে চলে গেছেন, দাতা সংস্থা যা বলছে তাই উনারা সই করে দিচ্ছেন, অথবা মন্ত্রণালয়ে যারা অভিজ্ঞ আছেন প্ল্যানিং সেলের, উনারা যা বলে সেই ফরমায়েশ মতো ওনারা কাজ করেন। সেখান থেকে আমরা আসলে বের হয়ে আসতে পারবো। জি, অনেক অনেক ধন্যবাদ ডক্টর খায়রুল ইসলাম, ডক্টর আবু জামিল ফয়সাল, দুজনকেই কৃতজ্ঞতা জানাচ্ছি সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, শেষ করছি সুরক্ষায় প্রতিদিনের আজকের আয়োজন। আমরা কথা বলছিলাম নতুন বাংলাদেশের অংশীদারিত্বমূলক স্বাস্থ্য ব্যবস্থা প্রসঙ্গে। এ বিষয়ে অবধারিতভাবেই সত্যি যে নানান জায়গা থেকে অনেক মানুষ কাজ করেন একটি সুন্দর স্বাস্থ্য ব্যবস্থা গড়ে দেওয়ার জন্য। সেখানে দেশীয় আন্তর্জাতিক অনেক মানুষ যুক্ত থাকেন। আমরা চাই সকলের সঠিক অংশগ্রহণে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা এগিয়ে যাক, পূর্ণতা পাক নতুন বাংলাদেশের স্বপ্ন। সে আশাবাদ রেখে আজকের মতো শেষ করছি সুরক্ষায় প্রতিদিন।